সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অলৌকিক সত্য, ভয়, রহস্য আর অমীমাংসিত ঘটনার এক ভিন্ন জগৎ। আজকের ঘটনাটি এসেছে আমাদের একজন নিয়মিত শ্রোতার কাছ থেকে। দুর্গাপুরে মোহাম্মদ রেজাউল ইসলাম আমাদের কাছে পাঠিয়েছেন তার নানার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটা সাধারণ রাস্তা, বাজার থেকে ফেরার পথ, কিন্তু সেই পথের পাশেই একটি ছোট্ট ঘর, যেখানে বহু বছর আগে এক হিন্দু পরিবার সবাই মিলে গলায় ফাঁস দিয়ে মারা যায়। তারপর থেকেই সেই ঘর ঘিরে জন্ম নিয়েছে নানান রহস্য আর ভৌতিক ঘটনা। আজ আমরা শুনব ঠিক কী ঘটেছিল তার নানার সাথে। শ্রোতা বন্ধুরা, আলো বন্ধ করে হেডফোন কানে দিয়ে ঘটনাটি শুনুন, কারণ এই ঘটনা আপনাকে কাঁপিয়ে তুলবে। আর আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। শ্রোতাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, আপনাদের মধ্যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা, রহস্য আর অমীমাংসিত কাহিনী। তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেতে, তাহলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন, অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের অলৌকিক সত্য। আসসালামু আলাইকুম, আমি রেজাউল ইসলাম। আমি অলৌকিক সত্য চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা। এই প্রথম কোনো অনুষ্ঠানে আমি ঘটনা শেয়ার করছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ যে ঘটনা শেয়ার করব সেটি আমার নানার সাথে ঘটা, এবং তার মুখেই শুনেছিলাম আমি। আমার নানা একদিন রাতের আড্ডায় নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শোনো নানা ভাই, আমি তোমাকে এমন একটা ঘটনা বলবো যা আজও মনে হলে আমার শরীর শিউরে ওঠে। ঘটনাটা আমাদের গ্রামের বাজার থেকে ফেরার রাস্তার পাশের ছোট্ট একটা ঘরকে কেন্দ্র করে। ঘরটা বাইরে থেকে একেবারে সাধারণ, টিনের ছাউনি, দেয়াল ভাঙা ভাঙা, জানালায় মরিচা ধরা গ্রিল। কিন্তু ওই ঘরে বহু বছর আগে এক হিন্দু পরিবার থাকতো। সবাই ভালো মানুষ ছিল, কিন্তু একদিন হঠাৎ খবর এলো পুরো পরিবার একসাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সেই রাত থেকে ওই ঘরটাকে লোকজন অভিশপ্ত বলতে শুরু করলো। অনেকে বলে মাঝরাতে ওখান থেকে কান্নার শব্দ আসে, আবার কেউ কেউ নাকি দেখেছে লাল শাড়ি পরা এক মহিলা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে। আমি এসব কথা বিশ্বাস করতাম না, কিন্তু যখন নিজের সঙ্গে ঘটলো তখন বুঝলাম এগুলো আসলে কোনো মিথ্যে নয়। এক সন্ধ্যায় আমি বাজার থেকে ফিরছিলাম। রাস্তার পাশের ছোট্ট ঘরের কাছে আসতেই হঠাৎ মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো। শব্দটা এত পরিষ্কার ছিল যে আমি আঁতকে উঠলাম। চারদিকে ঘুরে তাকালাম, নিস্তব্ধ রাস্তা, বাতাস পর্যন্ত যেন থেমে গেছে। দূরে কুকুরের ডাকও নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। মুহূর্তের মধ্যেই শরীর কেমন ঠান্ডা হয়ে গেল, যেন কেউ বরফ ছুঁড়ে দিয়েছে পিঠে। হাত পায়ের লোম খাড়া হয়ে উঠল। মনে হলো আমার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে কেউ, নিঃশ্বাস ফেলছে আস্তে আস্তে। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। শূন্য রাস্তা, কারো ছায়াও নেই, অথচ বুকের ভেতর স্পষ্ট টের পাচ্ছিলাম আমি একা নই। পা বাড়াতেই কানে ভেসে এলো আবারও সেই ডাক, আগের চেয়েও গভীর, আগের চেয়েও কাছে। মনে হলো কণ্ঠটা আমার কানের ভেতরেই কেউ ফিস ফিস করছে। ভয় তখনও পুরোপুরি গ্রাস করেনি, কিন্তু মাথার ভেতরে চাপা একটা ধ্বনি ঘুরছিল। কিছু একটা আছে, কিছু একটা অস্বাভাবিক। নিজেকে বোঝালাম শুনতে ভুল হয়েছে, হয়তো বাতাসের খেলা, কিন্তু ভেতরে ভেতরে যেন আরেকটা কণ্ঠ ফিস ফিস করছিল,
না, এটা বাতাস নয়, এটা কেউ ডাকছে, তোমাকেই ডাকছে। আমি তখনও বুঝিনি সেই রাত ছিল শুধু শুরু। তার পরের সপ্তাহে আবার একদিন বাজার থেকে ফিরছিলাম। ফেরার পথে যখন ওই ঘরের সামনে পৌঁছালাম, হঠাৎ কানে এলো একটা শব্দ। শব্দটা কারো কান্না না, স্বাভাবিক কান্না নয়, গলা ভেঙে যাওয়া, দীর্ঘশ্বাস মিশে থাকা অদ্ভুত কান্না, যেন বহু বছরের কষ্ট জমে আছে তাতে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম, বুক ধড়ফড় করছে, তবুও কৌতূহল আটকাতে পারলাম না। ধীরে ধীরে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে উকি দিলাম। ভেতরটা অন্ধকার, তবুও চোখ অভ্যস্ত হয়ে আসতে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। এক মহিলা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো এলোমেলো, মুখ শুকনো, আর দু চোখ বেয়ে ঝরছে জল। তার হাতে একটা দড়ি, কাঁপতে কাঁপতে ধীরে ধীরে দড়িটা মাথার উপর তুলছে। আমার বুকটা কেঁপে উঠল। আমি তখনও তাকিয়ে আছি। হঠাৎ সে থেমে গেল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি আমার দিকেই তাকালো। তার সেই চোখ একেবারে ফাঁকা, শূন্য গহ্বরের মতো, অথচ সেই শূন্যতায় ডুবে আছে অন্ধকার ভয়ঙ্কর দুঃখ। যেন সেই চোখের ভেতর দিয়ে পুরো মৃত্যুর যন্ত্রণা আমি দেখতে পাচ্ছিলাম। আমি অনুভব করলাম আমার নিঃশ্বাস আটকে যাচ্ছে, হাত পা অবশ হয়ে আসছে, যেন আমাকে টেনে নিচ্ছে অদৃশ্য কোনো শক্তি। মুহূর্তের মধ্যেই মনে হলো আমিও ওর সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে যাব। সেই আতঙ্কে আমি জোরে চিৎকার করে উঠে দৌড়ে পালালাম। পেছনে শুনতে পেলাম ভারী কিছু জিনিস ছাদের কড়িকাঠে চাপ ফেলছে, যেন কারো দেহ ঝুলে পড়েছে দড়িতে। সেই শব্দটা আজও আমার কানে বাজে। তবুও জানো, কৌতূহল মানুষের বড় শত্রু। ভয় থাকা সত্ত্বেও কয়েকদিন পর আবারও আমি সেই রাস্তা ধরলাম। আকাশে তখন মেঘ, চাঁদের আলো চাপা পড়েছে, চারপাশে এক অদ্ভুত অন্ধকার নেমে এসেছে। রাস্তার ধারে পৌঁছাতেই দেখি ঘরটা একেবারে নিঃশব্দে অন্ধকারে ডুবে আছে। মনে হলো হয়তো আজ কিছুই হবে না, কিন্তু হঠাৎ ভেতর থেকে ভেসে এলো কয়েকজন মানুষের একসাথে হাসির শব্দ। প্রথমে সেটা ছিল হালকা টুকটাক হাসি, যেন কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। কিন্তু ধীরে ধীরে সেই হাসি মোটা, কর্কশ, বিকৃত হয়ে উঠল। এমন হাসি যেটা মানুষের নয়। আর হঠাৎ করে সেই হাসি থেমে গিয়ে রূপ নিল কান্নায়, একসাথে কয়েকজন মানুষের দীর্ঘশ্বাস মিশে থাকা কান্না। আমার বুক তখন এত জোরে ধড়ফড় করছিল যে মনে হচ্ছিল প্রাণটা বুকের ভেতর থেকে বেরিয়ে আসবে। আমি দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যেতেই হঠাৎ টের পেলাম আমার পায়ের সঙ্গে তাল মিলিয়ে আরেক জোড়া পায়ের শব্দ হচ্ছে। আমি এক পা ফেলছি, সঙ্গে সঙ্গে পেছনে আরেকটা পা পড়ছে। প্রথমে মনে হলো কাকতালীয়, কিন্তু যত দ্রুত হাঁটছি সেই পদশব্দ তত দ্রুত হচ্ছে, একদম ঠিক আমার মতো। পেছনে তাকানোর সাহস করলাম না, শুধু কানের ভেতর প্রতিধ্বনি হচ্ছিল সেই ভারী পায়ের শব্দ। আর তারপর উপর থেকে ভেসে এলো এক ভয়ানক শব্দ, দড়ির কড়িকাঠে চাপ পড়ার শব্দ। একটা নয়, দুইটা নয়, একসাথে কয়েকটা, যেন একে একে কয়েকজন মানুষ গলায় ফাঁস দিচ্ছে। আমি হঠাৎ টের পেলাম বাতাসে দড়ির দুলে ওঠার শব্দও আছে। কল্পনা নয়, বাস্তব। আমার মাথার উপরে যেন ঝুলছে অদৃশ্য দেহগুলো, আর তাদের পায়ের ছায়া আমার পাশ দিয়ে হেলে পড়েছে। আমি আর সামলাতে পারলাম না নিজেকে, প্রাণপণে দৌড়ে ছুটলাম। কানে ভেসে আসছিল সেই দড়ির কড়িকাঠ ভাঙা ভাঙা শব্দ আর গলার ভেতর থেকে আসা দমবন্ধ কান্না। সেই রাতের পর আমি কয়েকদিন বিছানায় পড়েছিলাম। জ্বর, দুঃস্বপ্ন আর আতঙ্ক আমাকে একেবারে ভেঙে দিয়েছিল। আজও মনে হলে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এরপর অনেক দিন ইচ্ছে করেই সেই রাস্তা এড়িয়ে চলেছি। দিনের বেলা সাহস থাকলেও রাত হলে পা সেদিকে বাড়াতাম না। কিন্তু একবার মেলা থেকে ফিরতে অনেক রাত হয়ে গেল।
আশেপাশে আর কোনো রাস্তাও নেই, তাই বাধ্য হয়েই সেই অভিশপ্ত রাস্তা ধরতে হলো। চাঁদের আলো ফিকে হয়ে চারপাশে এক অদ্ভুত সাদা আভা ছড়িয়ে দিয়েছে। ঘরটার ছায়া লম্বা হয়ে রাস্তার উপর এমনভাবে পড়েছিল যেন কালো দানব দাঁড়িয়ে আছে। আমি প্রথম পা ফেলতেই কানে এলো একটা শিশুর কান্না। না, সেটাও কোনো সাধারণ কান্না নয়, শ্বাসরুদ্ধ যন্ত্রণা ভরা কান্না, যা শুনলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমার বুক ধড়ফড় করে উঠল। দ্রুত হাঁটার চেষ্টা করলাম, কিন্তু যত পা বাড়াচ্ছি কান্নার শব্দটা যেন আরও কাছে চলে আসছে। মনে হচ্ছিল শিশুটি ঠিক আমার পাশেই কাঁদছে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। আমি গতি বাড়ালাম, তখনই হঠাৎ জানালার ফাঁক দিয়ে চোখ গেল, আর তারপর আমি যা দেখলাম তা আজও ভুলতে পারিনি। চারজন মানুষ ঝুলছে দড়ি দিয়ে, তাদের শরীর দুলছে আস্তে আস্তে, জিভ বের হয়ে আছে, চোখগুলো বড় বড় করে স্থির হয়ে আছে শূন্যে। এসব দেখে আমার রক্ত হিম হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। ঝুলন্ত মানুষগুলোর মধ্যে একজন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকালো। তাদের চোখ যেন মৃত নয়, জীবিত। সাদা অংশের ভেতর লালচে রক্ত জমে আছে, আর সেই চোখ এমন এক দৃষ্টি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। আমার শরীর অবশ হয়ে গেল, নিঃশ্বাস আটকে এলো। মনে হলো আমার গলার চারপাশে অদৃশ্য দড়ি পেঁচিয়ে আছে। কানে শোনা যাচ্ছিল কাঠের কড়িকাঠে ফাঁসের চাপ পড়ার শব্দ, দড়ি টানার কটকট আওয়াজ। আমি প্রাণপণে দৌড়ে ছুটলাম। চারপাশ অন্ধকার হয়ে আসছিল, বুকের ভেতর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। কোনোভাবে ঘরে পৌঁছে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সেই রাতের পর টানা কয়েকদিন আমি জ্বরে কাতরালাম। ঘুমের মধ্যে বারবার দেখতাম ওরা সবাই দড়ি দিয়ে ঝুলে আছে আর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটুকু বলে নানা গভীর নিঃশ্বাস নিয়ে চুপ করে গেলেন। তারপর ধীরে ধীরে বললেন, নানু ভাই, ওই ঘরের সামনে দিয়ে অনেকেই গেছে, কিন্তু যেই গেছে কম বেশি ভৌতিক অভিজ্ঞতা নিয়েই ফিরেছে। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলো কাটিয়েছি ওই অভিশপ্ত ঘরের পাশ দিয়ে। আজও যদি একা আমাকে ওই রাস্তায় যেতে বলা হয়, আমি যাব না। শ্রোতা বন্ধুরা, এই ছিল দুর্গাপুরের মোহাম্মদ রেজাউল ইসলামের পাঠানো তার নানার ভৌতিক অভিজ্ঞতা। একটা সাধারণ রাস্তার পাশের ছোট্ট ঘর, অথচ কতটা রহস্য, কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে এর ভেতরে, তা আমরা কল্পনাও করতে পারি না। হয়তো এখনও সেখানে গেলে শোনা যায় কারো কান্না, কারো হাসি, কিংবা কারো ফিসফিসানি। হয়তো কেউ তাকিয়ে আছে জানালার ফাঁক দিয়ে, আমাদের চোখের দৃষ্টি ভেদ করে এক অজানা শূন্যতার দিকে। মনে রাখবেন, আমরা যা দেখি তা সব সত্যি নয়, কিন্তু যা দেখি না তার ভেতরেই হয়তো সত্যি লুকিয়ে আছে। আপনার যদি এমন কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে, আমাদের পাঠিয়ে দিন। হয়তো আগামীতে আপনার ঘটনায় আমরা শুনব এই মঞ্চে, অলৌকিক সত্য এই আসরে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো নতুন এক অলৌকিক সত্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য। আল্লাহ হাফেজ।